আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বেলাল হোসাইন। আজকে আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা মূল বইয়ের প্রথম অধ্যায় থেকে ছক 1.2 নিয়ে। ছক 1.2 এর নাম হচ্ছে এক মাসের ব্যয় পরিকল্পনা। অর্থাৎ আমরা আমাদের পরিবারের জন্য আগামী এক মাসের ব্যয় পরিকল্পনা করব এবং সেখানে কি কি ব্যয় হবে, কোন কোন উপকরণগুলো আমাদেরকে কিনতে হবে সেই তালিকাগুলো আমরা এখানে লিখব। তো প্রথমে আমরা নির্দেশনাটুকু পড়ে নিচ্ছি। দেখো, উপরে আমরা নির্দেশনা পাবো যেখানে বলা হয়েছে পরিবারের এক মাসের ব্যয় পরিকল্পনা তৈরি। তো এখানে এই যে নির্দেশনা দেওয়া রয়েছে, এই নির্দেশনা তোমরা অবশ্যই খুব ভালোভাবে পড়ে নেবে এবং পড়ার পরে তোমরা তোমাদের মূল যে ছকটি রয়েছে সেই ছকে আসবে। এই ছকে মোট 3টি অংশ রয়েছে। প্রথম অংশে বলা হয়েছে মূল খাত, অর্থাৎ প্রধান যে খাতগুলো রয়েছে যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলোকে আমরা আবার পরবর্তী যে উপখাত রয়েছে সাব ক্যাটাগরি, সেখানে আমরা ভাগ করব। যেমন খাদ্যের মধ্যে রয়েছে চাল, আটা, তেল, মাছ, মাংস এগুলো। আবার বস্ত্রের মধ্যে রয়েছে নতুন কাপড়, কাপড় সেলাই করা, লন্ড্রি বা কাপড় ধোয়া এগুলো। বাসস্থানের মধ্যে রয়েছে বাসা ভাড়া, নতুন ঘরের খরচ, এই সকল খরচ। তো এগুলো আমরা এখানে উল্লেখ করব এবং এই সকল সেবাগুলো পেতে গিয়ে আমাদের যে টাকাগুলো খরচ হবে সেই টাকার পরিমাণ আমরা এই খালি ঘরে লিখব। তো ঠিক এভাবে আমরা ছক 1.2 এটি পূরণ করতে পারি। তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি সম্পূর্ণ এই ছকটি আমরা কিভাবে পূরণ করব। Hey Free Fire players, do you want to get all the skin পরিকল্পনা। তো প্রথমে মূল খাত খাদ্য, সেখানে আমাদের উপখাতে রয়েছে চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, ফলমূল এবং মিষ্টান্ন। তোমার পরিবারে যদি এর বাইরে অন্য কোনো খাবারের প্রয়োজন হয় তুমি অবশ্যই সেগুলো এখানে যুক্ত করবে। তো এক্ষেত্রে খেয়াল করো, চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি আমার ব্যয় হচ্ছে 500 টাকা, ফলমূলে আমার ব্যয় হচ্ছে 1500 টাকা এবং মিষ্টান্নতে আমার ব্যয় হচ্ছে 1000 টাকা। তো আমি এখানে একটি বিষয় বলে রাখছি, আমি এখানে যে ব্যয়গুলো দেখিয়েছি প্রত্যেকটি হচ্ছে নমুনা ব্যয়। অর্থাৎ আমি এখানে যেটি লিখেছি তোমার ক্ষেত্রে কিন্তু একরকম নাও হতে পারে। তুমি তোমার পরিবারের অবস্থা বিবেচনা করে সেখানে কীরকম ব্যয় হবে সেটি তুমি এখানে উল্লেখ করবে। তো যাই হোক, এরপরে 2 নম্বরে আমরা দেখব বস্ত্র। বস্ত্রর ক্ষেত্রে নতুন কাপড় ক্রয়ে আমি ধরেছি 1500 টাকা, কাপড় সেলাই ধরেছি 300 টাকা এবং লন্ড্রি বা কাপড় ধোয়ায় আমি ধরেছি 200 টাকা। এরপর রয়েছে বাসস্থান, যেখানে উপখাতে বলা হয়েছে বাসা ভাড়া। তো বাসা ভাড়ায় আমি ধরেছি 5000 টাকা এবং নতুন ঘরের খরচে আমি ধরেছি 1000 টাকা। তারপরে রয়েছে কি দেখো শিক্ষা। শিক্ষার জন্য এখানে লেখা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, আমি ধরেছি 1200 টাকা এবং শিক্ষা সামগ্রী সেটি হতে পারে খাতা, কলম, বই এগুলো কেনা। তো এক্ষেত্রে আমি ধরেছি 500 টাকা। এরপরে আরও যে সকল ব্যয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে 5 নম্বরে গৃহস্থলী। গৃহস্থলের ক্ষেত্রে আসবাবপত্র মেরামত, এখানে আমি ধরেছি 1000 টাকা এবং পোষা প্রাণীর খাদ্য এখানে আমি ধরেছি 500 টাকা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যোগাযোগ ও যাতায়াত, এখানে রয়েছে যাতায়াত ভাড়া, সেটি হতে পারে রিক্সা, বাস, ট্রেন বা বিমান। সেটি তোমার ক্ষেত্রে যেটি প্রযোজ্য তুমি সেটি লিখবে। সেখানে আমি ধরেছি 2000 টাকা এবং নিজ বাহন থাকলে, নিজ বাহন থাকলে বলতে বোঝানো হয়েছে যে অনেকের কিন্তু নিজস্ব গাড়ি রয়েছে, তাদের প্রাইভেট কার থাকতে পারে, নিজস্ব মোটরসাইকেল থাকতে পারে, যেটি থাকুক না কেন সেক্ষেত্রে যে সকল খরচগুলো হবে সেটি তুমি এখানে উল্লেখ করবে। তো আমার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, অর্থাৎ আমার নিজের কোনো বাহন নেই, আমি সাধারণত যাতায়াত করি অন্য রিক্সা বা বাসে, এর জন্য আমি সেই খরচটি লিখেছি। তুমি তোমার ক্ষেত্রে যদি নিজস্ব কোনো বাহন থাকে সেটি তুমি এখানে উল্লেখ করবে। এরপরে 7 নম্বর বলা হয়েছে ইউটিলিটি। ইউটিলিটি বিল বলতে বোঝানো হয় আমরা আমাদের ঘরে যে সকল সার্ভিসের জন্য বিল প্রদান করি, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস, ইন্টারনেট, ডিশ এগুলো। তো বিদ্যুৎ বিলে আমি ধরেছি 1000 টাকা, গ্যাস বা জ্বালানিতে ধরেছি 1400 টাকা এবং ইন্টারনেটে ধরেছি 500 টাকা। তো এখানে কিন্তু আরও একাধিক বিল থাকতে পারে, যেমন পানির বিল থাকতে পারে, ডিশ লাইনের বিল থাকতে পারে, এরকম বিভিন্ন প্রকার বিল কিন্তু থাকতে পারে, তুমি সেগুলো এখানে উল্লেখ করতে পারো। তারপরে 8 নম্বরে রয়েছে ঘর সাজসজ্জা। ঘর সাজসজ্জায় এখানে রয়েছে বসার ঘরের বাতি বা পাখা। তো আমি একটি বাতির দাম ধরেছি 1500 টাকা। তারপরে আয়নার দাম ধরেছি 500 টাকা। তো তোমার ক্ষেত্রে যদি এগুলো প্রযোজ্য না হয় সেক্ষেত্রে তুমি এগুলো না লিখলেও কোনো সমস্যা নেই। এরপরে 9 নম্বরে দেখো লেখা রয়েছে চিকিৎসা। চিকিৎসার ক্ষেত্রে ওষুধ বা ভ্যাকসিনের জন্য আমি লিখেছি 1000 টাকা, চিকিৎসকের ফি লিখেছি 500 টাকা এবং ডায়াগনস্টিক ফি বা রোগ নির্ণয়ের জন্য আমি ধরেছি 3000 টাকা।
এরপরে খাজনা, ভ্যাট বা ট্যাক্স এর জন্য আমি ধরেছি আয়কর, আয়কর ধরেছি 2,000 টাকা, এবং বাড়ির খাজনা বা কর এখানে আমি কোনো টাকা ধরিনি, কারণ উপরেই কিন্তু আমরা উল্লেখ করেছিলাম যে আমরা কিন্তু ভাড়া বাসায় থাকি, আর যেহেতু ভাড়া বাসায় থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বাড়ির খাজনা বা কর দিতে হয় না। এখানে শুধুমাত্র আমি আয়করের হিসেবটি লিখেছি। তো তোমরা যদি নিজেদের বাসায় থাকো যেখানে তোমাদেরকে ভাড়া দিতে হয় না, সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার বাড়ির যে খাজনা রয়েছে সেটির কথা এখানে উল্লেখ করতে পারো। এরপর 3 নম্বরে বলা হয়েছে বেড়াতে যাওয়া। বেড়াতে যাওয়ার জন্য আমি ধরেছি 1,000 টাকা, এবং উৎসবের আয়োজনের জন্য আমি ধরেছি 15,000 টাকা। তো উৎসব কিন্তু প্রতি মাসেই হয় না, যে কোনো একটি মাসে হতে পারে, সেটি হতে পারে জন্মদিনের অনুষ্ঠান, হতে পারে বিয়ের অনুষ্ঠান। যে কোনো উৎসবের জন্য আমাদেরকে কিন্তু বড় ধরনের একটি বাজেট নির্ধারণ করে রাখতে হবে। তো যাই হোক, এর পরবর্তী পেজে আমরা যাব যেখানে আমি উল্লেখ করেছি নিমন্ত্রণে অংশগ্রহণ। প্রায় প্রতি মাসেই কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় নিমন্ত্রণ থাকে, সেটি হতে পারে জন্মদিন, হতে পারে বিয়ের কোনো অনুষ্ঠান। তো সেখানে যদি আমরা যাই আমাদেরকে কিন্তু কিছু উপহার সামগ্রী দিতে হয়। তো সেক্ষেত্রে আমি খরচ বাবদ ধরেছি 1,000 টাকা। এরপরে হাত খরচ, অর্থাৎ পরিবারের যে সকল সদস্যরা রয়েছে তাদের হাত খরচের জন্য সদস্য 1-এর জন্য আমি ধরেছি 500 টাকা, সদস্য 2-এর জন্য ধরেছি 500 টাকা। তোমার পরিবারে আরও একাধিক সদস্য থাকলে সেই হিসেব অনুযায়ী তুমি এখানে লিখে দিবে। এরপর রয়েছে জরুরি প্রয়োজন। জরুরি প্রয়োজনে দুর্ঘটনা বা ঋণ প্রদানে আমি লিখেছি 1,500 টাকা। এরপরে অন্যান্য যে খরচ, সেখানে অধীনস্থ কর্মচারীর বেতন, এখানে আমি কিছুই লিখিনি, কারণ আমি নিজেই চাকরি করি, আমার নিজের অধীনস্থ কোনো কর্মচারী নেই, তাই আমি এখানে কোনো সংখ্যা বসাইনি। তবে তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, তোমরা কিন্তু সেটি এখানে লিখতে পারো। এরপরে সঞ্চয়, অর্থাৎ ব্যাংকে আমি কি পরিমাণ সঞ্চয় করেছি সেটি আমি লিখে দিয়েছি। সঞ্চয় হচ্ছে 5,000 টাকা। তো যাই হোক, এই যে সম্পূর্ণ খরচগুলো আমি দেখালাম, এই খরচগুলোর মোট আমরা হিসেব করব। মোট যদি হিসেব করি সেক্ষেত্রে আমাদের খরচটা দাঁড়ায় 50,250 টাকা। এটি হচ্ছে মূলত আমাদের আগামী 1 মাসের পারিবারিক ব্যয়। তো এখানে একটি বিষয় খেয়াল করবে, তোমরা এই যে লিখেছি সঞ্চয় ব্যাংকে 5,000 টাকা, এখানে কিন্তু এই টাকাটি অ্যাড হয়নি। কারণ কি? কারণ এটি তো হচ্ছে আমাদের সঞ্চয়, এটি কিন্তু আমাদের উদ্ধৃত থাকে, তাহলে এটি আমাদের খরচ না, যার কারণে এটি কিন্তু আমরা এখানে যুক্ত করব না, এটি আলাদাভাবেই থাকবে। তো আমাদের মোট ব্যয় হচ্ছে 50,250 টাকা একটি মাসের জন্য। তো আমরা সম্পূর্ণ হিসেব নিকাশটি সম্পন্ন করলাম। এরপরে আমরা কি করব? অভিভাবকের মতামত ও স্বাক্ষর গ্রহণ করব। তো আমি লিখেছি সে সঠিকভাবে পরিবারের মাসিক ব্যয় পরিকল্পনা তৈরি করতে পেরেছে, আমি তার মঙ্গল কামনা করি। তো এটি হচ্ছে মূলত আমার পরিবারের যিনি অভিভাবক রয়েছেন তিনি এখানে একটি মন্তব্য লিখে দিয়েছেন। আমি এখানে নমুনা মন্তব্য হিসেবে এটি লিখেছি। তোমরা চেষ্টা করবে তোমার অভিভাবক যিনি রয়েছেন তার প্রকৃত যে মন্তব্য রয়েছে সেটি এখানে লিখে দিতে, এবং অবশ্যই লেখার শেষে তোমরা তার স্বাক্ষরটি সংগ্রহ করবে, কারণ তোমাদের মূল বইতে কিন্তু স্বাক্ষরের কথাও এখানে উল্লেখ রয়েছে। তো যাই হোক শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা তোমাদের মূল